দর্শকরা, আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় আপনাদের সামনে আনছি এবং আপনারা জানেন যে গতকাল থেকেই বা কয়েকদিন থেকেই এই বিষয়টা রাজনৈতিক চর্চা আছে। সেটা হলো পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের বিরুদ্ধে যেভাবে টাকা লেনদেনের অভিযোগ উঠছে এবং গতকাল শিলকুড়িতে বিজেপির যে নির্বাচনী সভা শুরু হয় এবং সেই সভায় বিজেপি যে ইস্যুটাকে সামনে আনছে সেটা হলো কংগ্রেস প্রার্থীদের টাকা লেনদেনের বিষয়টি। এবং এই বিষয়ে গতকাল আপনারা দেখেছেন, আমরা এখানে দেখিয়েছি যে কিভাবে কৌশিক রায় যিনি মন্ত্রী, আসামের যিনি মন্ত্রী, তিনি কিভাবে আক্রমণ করেছেন শিলচর কংগ্রেসকে। শুধু শিলচর কংগ্রেস নয়, গোটা রাজ্য কংগ্রেসকেই, বিশেষ করে তিনি শিলচর কংগ্রেসকে আক্রমণ করেছেন, শিলচর কংগ্রেসের সভাপতিকে এবং 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 কংগ্রেস বিধায়কদের, এবং কীভাবে টাকা এবং এই বিষয়গুলো এনে তিনি মানুষের সামনে বলছেন, দেখো তোমরা কাকে ভোট দেবে, যারা নিজেরাই টাকা নিচ্ছে, নিজেরাই বলছে, এটা বিজেপি বলছে না। তো এই সমস্ত বিষয়ের সম্পর্কে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালকে, যার বিরুদ্ধে এতটা অভিযোগ উঠেছে এবং তিনিও পাল্টা অভিযোগগুলোর জবাব দিয়েছেন। কিন্তু আজকে আমরা দর্শকদের সামনে হাজির করছি অভিজিৎ পালকে, এবং তিনি খোলাখুলি তার বিরুদ্ধে আনার সমস্ত অভিযোগ সম্বন্ধে তার যে মতামত সেটা তিনি তুলে ধরবেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এসেছেন। কারণ এমন একটা সময় আপনি এসেছেন যখন আপনি চারিদিক থেকে অভিযোগের তীরে বিদ্ধ, ঠিক এইরকম একটা সময় আপনি আজকে এসেছেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার একটা রাজনৈতিক সাহস আপনি দেখাতে পেরেছেন। তো এই যে অভিযোগগুলো উঠছে নির্বাচনের আগে যে আপনারা টাকা খেয়েছেন, কেউ বলছে আপনি নিয়েছেন টাকা, বিধায়ক আপনি বলছেন বিধায়করা, আপনি বলেছেন কিনা আমরা দেখিনি, কিন্তু অনেকে বলছেন, কিছু বিধায়ক আপনার বিরুদ্ধে অভিযোগ আনছেন, দলের কর্মীরা আনছেন। এই 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 কারণগুলো কেন হচ্ছে? দেখুন, আমি আপনাকে বলি, পঞ্চায়েত নির্বাচন আমরা অতীতেও দেখেছি, এবারে বিশেষ করে 2025-এর পঞ্চায়েত নির্বাচনে প্রথম থেকেই বিজেপি দল যেভাবে আজকে প্রায় 1.5 বছর আগে গত পঞ্চায়েতের সময়সীমা শেষ হয়েছিল, কিন্তু তারপর থেকেই বিজেপি দল ওনারা যেভাবে আসামের মুখ্যমন্ত্রী যেভাবে বর্তমানে আসামের যে মানুষের যে মতামত, সেই মতামতটা উনি ভালোভাবে বুঝতে পেরেছেন যে পঞ্চায়েতে ওনাদের ফলাফল ভালো হবে না। তাই ওনারা কিভাবে পঞ্চায়েত নির্বাচনকে ডিলে করা যায়, কিভাবে পঞ্চায়েত নির্বাচনকে না করে ওনারা চালিয়ে যেতে পারবেন, সেটা নিয়ে ওনারা 1.5 বছর সেই পঞ্চায়েত নির্বাচনকে পিছিয়ে দিয়েছেন। আচ্ছা, তারপর যখন অনেক কংগ্রেস দল থেকে যখন বারবার আমরা দাবি জানিয়ে আসছিলাম, বিশেষ করে আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি ভূপেন বরা মহাশয় যখন শেষমেশ উনি হুমকি দিয়েছিলেন যে যদি 5 তারিখের ভিতরে যদি পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করা হয়, তিনি আইনের পথে যেতে বাধ্য হবেন। তাই বাধ্য হয়ে যখন ওনারা দেখেছেন যে আইনের পথে যেতে যখন কংগ্রেস দল তৈরি হয়ে গেছেন, তখন গিয়ে ওনারা পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা করেছেন। এবং পঞ্চায়েত নির্বাচনে সবসময়ই, এবং এবারও বিশেষ করে আমাদের কংগ্রেস দলের কর্মীরা যেভাবে উৎসাহিত, যেভাবে কংগ্রেস দলের প্রার্থী হয়ে লড়ার জন্য ইচ্ছুক, আমাদের প্রত্যেক জায়গাতেই একাধিক সংখ্যক প্রার্থীরা ছিলেন। তো সেই সব দেখুন, একটা জায়গাতে একজনই মনোনয়ন পাবেন দলের, সেই জায়গাতে যখন একাধিক প্রার্থীরা থাকেন, যোগ্য প্রার্থীরা থাকেন, এবং বিশেষ করে আজকে আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি খোলাখুলিভাবে বলছি আপনাদেরকে যে কীভাবে সেই মনোনয়ন যে আমরা নির্বাচিত করেছি, কাদেরকে আমরা মনোনয়ন দেব, সেটা 2 তারিখ ঘোষণা হয়েছিল পঞ্চায়েতের দিনক্ষণ। প্রথম 7 এপ্রিল আমরা পিএসসি কমিটি, যেটাকে বলে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি কাম ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি, সেটা আসাম প্রদেশ কংগ্রেস তৈরি করে দিয়েছিল, এবং সেই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত 7 তারিখে। 7 তারিখে বিস্তারিতভাবে এক একটা প্রার্থীদেরকে, এবং 7 তারিখের আমরা আগে তৃণমূল স্তরের মতামত নেওয়ার জন্য, তৃণমূল স্তরের গ্রহণযোগ্যতা দেখার জন্য আমরা ব্লক লেভেলে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছিলাম। আচ্ছা, তারপরে সেই ব্লক লেভেলে মণ্ডলদের মতামত নিয়ে আমরা তৃণমূল স্তরের যে আমাদের মেইন যে শক্তি, দলের যে শক্তি, সেই মণ্ডল কংগ্রেস, সেই মণ্ডল কংগ্রেসের সভাপতিদের মণ্ডল কংগ্রেসের মতামত নিয়ে একটা বিস্তারিত প্রত্যেক ব্লক থেকে বিস্তারিত রিপোর্ট এনে জেলা কংগ্রেসে জমা দেওয়া হয়েছিল। এবং সেই মতামতের ভিত্তিতেই আমরা এই যে এখানে যে 32 জন ছিলেন এই কমিটিতে, সেই কমিটির প্রত্যেকের মতামত নিয়ে এক একটা ক্যান্ডিডেটকে আমরা ফাইনালাইজ করি। আমি চেয়ারম্যান হিসাবে আমি এই 32 জন বলতে পারবেন, এবং এদের ডকুমেন্টারি প্রুফ আছে আমাদের কাছে
যে একটা ক্যান্ডিডেটের জন্য আমি নাম প্রস্তাবও করিনি, একটা কাউকে সমর্থনও করিনি। যেহেতু আমি এই কমিটির চেয়ারম্যান ছিলাম, আলোচনাক্রমে এই নেতৃত্বের আলোচনাক্রমে এক একটা প্রার্থীদেরকে আমরা ফাইনালাইজ করেছি। 7 তারিখেও মিটিং হয়েছে, 8 তারিখেও মিটিং হয়েছে। 9 তারিখে মিটিংয়ে আমার একটা বিশেষ কাজ থাকে, আমি একদিন উপস্থিত ছিলাম না। 9 তারিখে যেগুলা প্রার্থী চয়ন করতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল, যে একাধিক যোগ্য প্রার্থী ছিলেন, তাই 9 তারিখে আবার সেগুলো নিয়ে আবার আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। 10 তারিখ পর্যন্ত আমরা 25টার মধ্যে 23টা আমরা চূড়ান্ত করেছিলাম জেলা পরিষদ, এবং 2টা জায়গাতে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। বাকি এপি আমরা প্রায় সব জায়গাতেই, এপি সিলেকশনটা ছিল ব্লকের উপর, ব্লক ফাইনালাইজ করেছিল এবং জেলা স্তরে এসে ফাইনাল হয়, সিদ্ধান্ত হয়। সেটাও আমরা মোটামুটি 10 তারিখের ভিতরে কমপ্লিট করে নিয়েছি প্রশ্ন। এবারে টিকেটের যে আমরা যেভাবে সিলেকশন প্রক্রিয়াটা হয়েছিল, অতীতে আমি 4টা নির্বাচন আমি কংগ্রেস দলে পেয়েছিলাম, কিন্তু এইভাবে এত ইয়েভাবে কি বলবো, ক্লিনভাবে বলছেন আপনি? হ্যাঁ, সবাই বলছেন যে এবার সবচেয়ে অস্বচ্ছভাবে। না, আমি আপনাকে বলি, সবাই কে বলছে আজকে পর্যন্ত আমি কোনো মিডিয়াতে দেখিনি। সোশ্যাল মিডিয়াতে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী আছে যারা মুখোশধারী কংগ্রেস, এরা অ্যাকচুয়ালি বিজেপির এজেন্ট। এরা এইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনার বিধায়ক বলছেন। বিধায়ক শুনেন, আমি একটা কথা বলি, কোন বিধায়ক বলছেন? আমাদের দলের 2জন বিধায়ক, এবং খলিলুদ্দিন মজুমদার বলেছেন। খলিলুদ্দিন মজুমদার একবারও বলেননি যে জেলা সভাপতিকে আমি টাকা দিয়েছি বা জেলা সভাপতি টাকা চেয়েছিলেন বা উনি টাকা নিয়েছেন, সেই ধরনের আমাদের কাছে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, এবং এটাও উনি বলেননি। উনি বলেছেন যে উনার একটা পছন্দের প্রার্থী ছিলেন। আপনি বলছেন যে স্বচ্ছ হয়েছে, তারপরে বলুন তারপর কেন এটা হলো? 2টা জায়গাতে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। সেই 2টা জায়গাতে বারবার আমরা, ইভেন কি 11 তারিখ লাস্ট ডেট অফ নমিনেশন ছিল, সেই শেষ দিনও আবার 11:30টার সময় আমি নিখিল ভারত কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারির সাথে আমার কথা হয়েছিল যে এই 2টাতে আমরা এখন পর্যন্ত শেষ ইয়েতে পৌঁছতে পারিনি। তাই উনি বলেছিলেন যে আবার তুমি পিএসসি করে একটা ডিসিশন নাও। আমরা 11:30টার সময় আবার করেছিলাম, পিএসসি কমিটি মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে ভুবনেশ্বর শ্রীকুনা যে আসনটা, সেই আসনটা হচ্ছে কংগ্রেসের গড়, সেখানে বিজেপির সাথে আমাদের কোনো প্রতিযোগিতাই নেই। তাই আমাদের দলের 2জন এত যোগ্য প্রার্থী যে কেউ থেকে কেউ গ্রহণযোগ্যতার দিকে পিছনে নয়। তাই এই জায়গাটা আমরা ওপেন দিয়ে দিই, আমাদের 2 ক্যান্ডিডেটের মধ্যে প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা নয়। যে জিতে আসবে সে কংগ্রেস দলের প্রার্থী জিতে আসবে। কিন্তু 2টো বিফর্ম তো দেওয়া হয়েছে সেটার জায়গাতেই 2জনকে। এটা নিয়ে তো সবচেয়ে বিতর্ক তৈরি হয়েছে এটাতেই, যে আপনি কেন 2টো বিফর্ম আপনারা দিলেন। শুনেন, আমি বলি আপনাকে, বিফর্ম কোনো পঞ্চায়েত নির্বাচনে অনেক সময়ই অনেক জায়গাতেই কোনো না কোনো হয়তো কারণবশত মিসপ্লেস হয়েছে বা একটা বিফর্ম হয়েছে। সেই জন্য আমি সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনারকে চিঠি দিয়ে সাথে সাথে আমি জায়গাটাকে 2টা বিফর্মকে ক্যান্সেল করেছি। আর ছিল কাটিগড়া, মোহনপুর, শালচাপড়া। সেই মোহনপুর শালচাপড়াতে যখন আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারিনি, তখন সেদিন ছিল মনোনয়নের শেষ দিন। তখন সেই পিএসসি কমিটির যারা সিনিয়র লিডার্সরা ছিলেন, ওনারাই মতামত দিয়েছেন এক কাজ করে এখন আগে 2টা মনোনয়ন জমা দিতে দাও, আমরা বিকাল অবধি দেখবো চেষ্টা করে যাতে একজনকে বুঝিয়ে শুনে আমরা বসাতে পারি। সেই জায়গাটা আমার সলভ হয়েছে। মোহনপুর শালচাপড়াতে আমরা 1জন প্রার্থী হয়েছেন এখন, নাজরানা বেগম মজুমদার হয়েছেন। কথা হলো যে আপনারা, এবং আরেকজন যিনি ছিলেন উনি হচ্ছে আমার কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতির ছোট ভাইয়ের বউ। উনি ব্লক কংগ্রেস সভাপতি, আজকের দিনও কাজ করে যাচ্ছেন। উনি নিজে থেকে এসে নিজের ফর্ম উইথড্র করেছেন। এটা একটু সুন্দরভাবে সমাধান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সমাধান হয়নি, একদিন সময় লেগেছে, কিন্তু সমাধান হয়েছে। এই যে আপনি বললেন সঙ্গে সঙ্গে সমাধান হয়নি, এই সময়টুকুর মধ্যে যেগুলো কথাবার্তা হয়েছে আপনি দেখেছেন, এবং একটা সর্বভারতীয় একটা রাজনৈতিক দল, ঐতিহ্যশালী রাজনৈতিক দল, এই দলের 2টো বিফর্ম চলে গেল, একটি নয় 2টি আসনে এইভাবে ঘটনা ঘটে গেল। এটা কি কোনো ধরনের গাফিলতির পরিচয় নয়? দেখুন, আমি আপনাকে বলি, বিফর্ম এটা যদি ইলেকশন কমিশনের যদি কোনো না থাকতো, হ্যাঁ, শুধু যদি বরাকে এবং শিলচরে যদি প্রথম কংগ্রেস দলে 2টা বিফর্ম ইস্যু করে থাকে, নিশ্চয়ই ইলেকশন কমিশনের গাইডলাইনের মধ্যে সেটা আসতো না যে বিফর্ম যদি কোনো কারণে 2টা ইস্যু হয়ে যায় বা কোনো ভুল ভ্রান্তি হয়, যে অথরিটি সে চিঠি দিয়ে সেটাকে করতে হবে। এই যে 2টো ফর্ম দেওয়াটা কি আপনাদের অমনোযোগিতা বা অসাবধানতা বা এই ধরনের কিছু? কাটিগড়ার যেটা ব্যাপার হয়েছে, মোহনপুর শালচাপড়া যে ব্যাপারটা, সেটা কোনো খেয়ালের হয়নি। সেটা আমরা ডিসিশন নিয়ে আমরা পাঠিয়েছিলাম যে আপনি ইচ্ছা করে 2টো ফর্ম দিয়েছেন? না, আমরা ডিসিশন নিয়ে দিয়েছিলাম যে এখন আগে আমরা 2জনকে যাতে প্রার্থিত্বের কারণে আমরা জমা দিয়ে দিই, তারপর আমরা বিকেলের ভিতর এটা বসে
আমরা আবার পিএসসি কমিটি বসে এবং একজনকে যদি বুঝিয়ে শুনিয়ে বসানো যায় তার মানে সেই চিন্তাটা করবো। আচ্ছা, তার মানে আপনার জেনে শুনে এটা করেছেন, এটা ক্যাটাগরিটা আমরা জেনে শুনে করেছি। আচ্ছা, জেনে শুনে করেছেন, ক্যাটাগরিটা আপনার জেনে শুনে করেছেন, সেটাকে কোনো মানে আমরা অস্বীকার করছি না। কিন্তু যখন আপনারা লাস্ট ডেট ছিল, লাস্ট ডেট পর্যন্ত যখন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারিনি, তখন পিএসসি কমিটি ডিসিশন দিয়েছিল। সেখানে অরুণ দত্ত মজুমদার ছিলেন, সেখানে খলিলুদ্দিন মজুমদার ছিলেন, সেখানে আমিনুল হক লস্কর ছিলেন, এইরকম বিজ্ঞ নেতারা ছিলেন। সবাই মিলে আমরা যখন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি, ওনারা বলেছেন যে আগে নমিনেশনটা জমা দিতে দাও। কিন্তু এতো সব ঠিক আছে, আপনার কথাটা বুঝলাম আমি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা যেটা কোনোদিন কংগ্রেসে হয়নি, এবার প্রথম হয়েছে যেটা, যে আপনারা তালিকা প্রকাশ করতে পারলেন না। তালিকা প্রকাশ করা হয়েছে চয়নদা, আমাদের কাছে 10 তারিখে তালিকা আমরা প্রকাশ করেছি, 23টা আসনের প্রকাশ করেছি। তালিকাটা আপনারা আগে যেটা করতেন, আপনার নোটিশ বোর্ডে দিয়ে দিতেন, নোটিশ বোর্ডে এবারও আমরা দিয়েছি 23 তারিখে, 10 তারিখে, এবং কোন 10 তারিখে দেননি। হ্যাঁ, যুগ সংকটে বের হয়েছে, এটা তো সম্ভাব্য দিয়ে দিয়েছে। সম্ভাব্য না, একবার ফাইনাল লিস্ট আমরা না, আপনাদের অফিশিয়াল লিস্ট বের হয়নি। অফিশিয়াল লিস্ট আমরা 10 এটা একজন সাংবাদিক হিসেবে আমরা দিয়েছি যে সম্ভাব্য আপনাকে চিনি, অমুককে চিনি, কিন্তু 10 তারিখ রাত্রে আমরা ফাইনাল লিস্ট টাঙ্গিয়ে দিয়েছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এবারে কংগ্রেসের অফিস থেকে বিফর্ম ইস্যু করা হয়েছে, কিন্তু কোনো ধরনের দেখুন, একজন যে টিকিট পাবে না তার একটু দুঃখ পাবেই, সেও ভালো কংগ্রেস কর্মী। তুই দুঃখ পেলো যে টাকার অভিযোগ আনছি, টাকার অভিযোগ কোনো কংগ্রেস কর্মী, কোনো প্রার্থী আপনি আমাকে একটা প্রমাণ দেখাতে পারবেন না যে টাকার অভিযোগ নিয়ে এসছে। একটা কোনো কংগ্রেস কর্মী আনেনি। তো যারা আনছে বিজেপি দল, এরা কি কংগ্রেস কর্মী? বিজেপি নো, একটা কংগ্রেস কর্মী যারা প্রার্থীত্বের দাবিদার ছিল। একটা সোজা কথা চয়নদা, আজকে আপনি প্রার্থীর দাবিদার ছিলেন, আপনি বলতে পারবেন কে আপনার কাছে টাকা চেয়েছিল। আপনি টিকিট পেয়েছেন, আপনি বলতে পারবেন কারকে টাকা দিয়ে আপনি টিকিট পেয়েছেন, বা আপনি পাননি, আপনি বলতে পারবেন যে আপনি টাকা দিতে পারেননি। কিন্তু যদি ক্যান্ডিডেটের কোনো ফ্যামিলি, পরিবারের মানুষ ছাড়া রাস্তার যদি কোনো বিজেপি বা কিছু কংগ্রেসের মুখোশধারী মানে বিজেপির যদি এজেন্টরা যদি এই বদনামটা যদি ছড়ানোর চেষ্টা করে, তার মানে আপনি বলছেন যারাগুলো বলছে না কেউ প্রকৃত কংগ্রেসই নয়। আপনি বলুন না কোন ক্যান্ডিডেটে বলেছে, আমাকে একটা প্রমাণ দিন যে ওই ক্যান্ডিডেট বলেছে, ওই প্রার্থী বলেছে। একবার তো আমি একটা ইয়েতে দেখলাম, খলিলুদ্দিন মজুমদার বলছেন যে এটা সব কাণ্ড অভিযোগ ঘটিয়েছে, এরকম কথা কিন্তু আছে। আমি আপনাকে এখন খলিলুদ্দিন মজুমদারের স্টেটমেন্টটা আপনি বের করুন। উনি বলেছেন যে আমার কথা রাখা হয়নি, আমি বলেছিলাম ওনাকে একটা টিকিট দেওয়ার জন্য, উনি রাখেননি, এটা উনি বলেছেন। যে অভিযোগটা, কিন্তু টাকা পয়সা কোনো কথা আসেনি, টাকা পয়সা আসলে কেউ বলবে না, কিন্তু কোনো প্রার্থীও বলেনি। এবার কোনো প্রার্থী এবং কেউ, আমি আপনাদের সামনে স্টুডিওতে বসে প্রত্যেক দর্শকদের সামনে বলছি, যদি কোনো ক্যান্ডিডেট বা যে টিকিট পেয়েছেন বা যে টিকিট পাননি, কেউ যদি এসে বলতে পারেন যে জেলা কংগ্রেস সভাপতি ওনার কাছ থেকে 100 টাকা নিয়েছেন, যদি বলতে পারেন, এসে প্রমাণও লাগবে না, সরাসরি এসে বলতে পারেন, আপনাদের সামনে এসে স্টুডিওতে এসে বলতে পারেন, তাহলে আমার যা শাস্তি হবে মাথা পেতে নেব। দর্শকরা অভিজিৎ পাল বলছেন যে কেউ যদি সরাসরি তার সামনে এসে বলতে পারেন যে আপনি আমার কাছ থেকে প্রমাণ লাগবে না, এইটুকু বলার উনি চ্যালেঞ্জ রেখেছেন। আমরা দেখি যারা অভিযোগ করেছেন তারা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেন কি না। আচ্ছা, এবার আসি, কৌশিক রায় কাল যে জনসভা হয়েছে এবং সেখানে বলেছেন যে আপনি যাদেরকে আপনারা মানে বিজেপি নিয়ে যাবে ভেবে আপনারা যাদেরকে বন্দি করে রেখেছিলেন তারা বন্দিমুক্ত হয়, অর্থাৎ মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষ হওয়ার পর এসে নাকি তাকে গিয়ে বলেছেন যে আমরা কংগ্রেসের সঙ্গে থাকবো না, আমরা বিজেপির সঙ্গে থাকবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবো, হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে থাকবো। এটা কি সত্য কথা যে আপনি যাদেরকে আটকে রেখেছিলেন এরা সবাই চলে গেছে? আবার শুনেন, যদি এরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নি কিন্তু বসে যাচ্ছে। শুনেন, কৌশিক বাবু একজন মন্ত্রী, হ্যাঁ, উনার কালকের বক্তব্য আপনাদের মধ্যে শুনেছি, যে বক্তব্যে আগা থেকে গোড়া পর্যন্ত শুধু কংগ্রেস ছিল। আজকে উনাদের মানে যদি গ্রাম কাচারের যদি ব্যাপার বলুন, গ্রামের যদি বলুন, উন্নয়ন বলুন, তাহলে আজকে 3 টায়ার উনাদের সিস্টেম ছিল। সেন্ট্রালে উনাদের 11 বছর চলছে, স্টেটে উনাদের 9 বছর 9.5 বছর চলছে, এবং গত জেলা পরিষদের যে কাছাড়ে যে জেলা পরিষদ ছিল সেটা উনাদের দখলে ছিল। আজকে উনারা প্রথম নির্বাচনী সভায় উনারা কি উন্নয়ন করেছেন, গ্রাম কাছাড়ে কি উন্নয়ন হয়েছে, গত জেলা পরিষদে কি উন্নয়ন করা হয়েছে, কোন জায়গাতে কাজ হয়েছে, কোন জায়গাতে এমজিএনডেগার মানুষ মানে কাজ পেয়েছেন, সেটা ওনারা উল্লেখ না করে এখনও ওনারা শুধু কংগ্রেসকে দেখছেন। ওনারা ভয় পেয়ে শুধু কংগ্রেস ওনাদের মুখে মানে শুরু থেকে শেষ অবধি শুধু কংগ্রেস ছিল। কারণ ওনারা ভালোভাবে জানেন যে পঞ্চায়েত নির্বাচনে মানুষ ওনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি আপনাকে বলি যে আপনাদের যে ক্যান্ডিডেট, আমাদের যে প্রার্থীরা, আজকে যদি আমাদের প্রার্থীরা, ওনারা একবার বলেছেন ওনার বক্তব্যে যে টাকা দিয়ে টিকিট কিনেছিল, যদি টাকা দিয়ে কেউ টিকিট নিয়ে দেয় কংগ্রেস থেকে, তাহলে ওরা কেন আবার বিজেপিতে যাবে?
ওখানে তো বেশি পেয়েছে একটু, এটা তাহলে তো বলুন উনি উনি এটাও স্পষ্ট করুন। আমি বলছি না না, কৌশিক বাবু সরাসরি স্পষ্ট করুন যে আমি কংগ্রেস থেকে যত টাকা দিয়েছিল তার থেকে বেশি টাকা দিয়ে আমি ওনাদেরকে পারচেস করেছি। না, উনি এদের কথা বলছেন, আপনি আটকে রেখেছেন এর মধ্যে কিছু, উনাকে গিয়ে বলেছে যে শুনেন, আমরা একজন নাকি আমাদের বিশেষ করে লক্ষ্মীপুরে একটা জঙ্গলরাজ চলছে। লক্ষ্মীপুরে এখন মানুষ ভয়ে উনাদের বিপক্ষে কথা বলতে পারেনি। লক্ষ্মীপুরে উন্নয়ন স্তব্ধ। লক্ষ্মীপুরে আজকে যেভাবে একটা হিটলারি রাজ চলছে, যেখানে মানুষ বের হয়ে কংগ্রেস করার মতো ক্ষমতা নেই। লক্ষ্মীপুরে নতুন কলেজ হচ্ছে, ল কলেজ হচ্ছে, সিভিল হাসপাতাল হচ্ছে, এগুলো খালি ঘোষণা হচ্ছে। হবে আপনি 5 বছরে ধৈর্য ধরতে হবে। শুনেন, 5 বছরে কি উন্নয়ন হয়েছে সেটা আগে ওনারা স্পষ্ট করুন। এত রাস্তাঘাট আপনি দেখছেন না লক্ষ্মীপুরে হয়েছে। শুনুন, লক্ষ্মীপুরে কোন চাকরি হয়েছে 121 জনের। টোটাল বরাক উপত্যকা কতজন চাকরি হয়েছে? লক্ষ্মীপুরে হিসাবটা আপনি দিয়ে দিলেন। বরাক উপত্যকা কতজন চাকরি হয়েছে আপনি বলেছেন? বরাক উপত্যকা যায় না, উনি খালি লক্ষ্মীপুরে কথা বলেছেন। আজকে লক্ষ্মীপুরে একটা মানুষ যদি সোশ্যাল মিডিয়াতে যদি মানে সরকারের যদি কোনো উন্নয়নমূলক কাজের যদি কোনো ধরনের সমালোচনা করে, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ দিয়ে ওকে গ্রেপ্তার করা হয়। রাত্রেবেলা নিয়ে গিয়ে ঘুম থেকে উগ্রপন্থীর মতো পুলিশ দিয়ে উঠানো হয়। আজকে এইভাবে যারা, আমি লক্ষ্মীপুরে কংগ্রেস কর্মীদেরকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই ওদেরকে, যে এরা এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এরা কংগ্রেসে কোনো দাঁড়িয়ে আছেন ওনারা কংগ্রেস করার জন্য। আজকে লক্ষ্মীপুরেই কেন দুইটা আমাদের প্রার্থী উইথড্র করলো, কেন আর অন্য জায়গাতে উইথড্র করার ক্ষমতা হলো না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন অজিত পাল। লক্ষ্মীপুরে কেন দুজন জেলা পরিষদ প্রার্থী নাম মনোনয়নপত্র প্রত্যাহার করলে বা বিনা পরিণামী বা অন্য জায়গায় কেন হলেন না? কিন্তু আঞ্চলিক পঞ্চায়েত অন্য জায়গাতেও হয়েছে, যদিও বেশি সংখ্যাটা লক্ষ্মীপুরে বেশি, 11 না 12 জন আছেন। জেলা পরিষদ তো কোনো জায়গাতে হয়নি না, এর বাইরে হয়নি। কারণ ওনাদেরকে ওনাদের মুখ্যমন্ত্রী একটা আদেশ দিয়েছেন, ওনারা কে মুখ্যমন্ত্রীর মানে ক্লোজে যাবেন, কে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হবেন, সেই প্রতিযোগিতায় ওনারা লেগেছিলেন। কিন্তু সেই প্রতিযোগিতায় যেহেতু কৌশিক রায় আর্থিক দিক দিয়ে সব দিকে উনি সবচেয়ে বেশি পাওয়ারফুল, এবং বিজেপি দলে কোনো দলের ভিতর কোনো স্বাধীনতা নেই। বিজেপি দল হচ্ছে এটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক। বরাকের কাছারের ফ্র্যাঞ্চাইজিটা হচ্ছে কৌশিক রায়ের হাতে। তাই অন্য বিধায়করা চেষ্টা করেছে। ওরা সুশৃঙ্খল, আপনাদের মতো বিশৃঙ্খল নয়। শুনুন, বিশৃঙ্খল না, আমাদের দলে স্বাধীনতা আছে, আমাদের কর্মীদের মানে কথা বলার না কথা বলার অধিকার আছে। আমাদের এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি না যে একজনের ওটা সবাই মানতে হবে। আজকে বিশৃঙ্খল ওনাদের দলে নেই নাকি? কোন প্রদেশ সভাপতি আর মন্ডল সভাপতির মধ্যে যুদ্ধ চলছে, সেটা কি বিশৃঙ্খল নয়? ওটা তো অনুশাসন। অনুশাসন কোথায়? মন্ডল সভাপতি আবার গতকালকে উনি উনার জিন্দাবাদ দিয়ে উনি দেখিয়ে দিয়েছেন, হুমকি দিয়েছেন প্রদেশ সভাপতির বিরুদ্ধে, সেটা কি বিশৃঙ্খল নয়? এটা মন্ডল সভাপতি প্রদেশ সভাপতির বিরুদ্ধে বলছে, সেটা কি বিশৃঙ্খল নয়? বিশৃঙ্খল কি কংগ্রেস দলে? কংগ্রেস দল 138 বছরের পুরনো দল। সেই দলের প্রত্যেক কংগ্রেসের কর্মীদের অধিকার আছে কথা বলার যেখানে অধিকার থাকবে, মানুষ যেখানে বেশি থাকবে, নিশ্চয় হবে। সেটা নিয়ে বিশৃঙ্খল আপনি বলতে পারবেন না। কংগ্রেস দলে এখনো আদর্শে বিশ্বাসী, দলের আদর্শে বিশ্বাসী, দলের প্রত্যেকটা সৈনিক এখনো দাঁড়িয়ে আছেন মাঠে। আপনি যে বলছেন যে আপনি গত পরশুদিন আপনি বলেছেন, এর আগেও বলেছেন বা বলে যাচ্ছেন যে বিজেপি অত্যন্ত চাপ সৃষ্টি করছে, যার জন্য কংগ্রেস প্রার্থীরা অনেক ক্ষেত্রেই সেই চাপের কাছে নতি স্বীকার করছে। শুনুন, আমি আপনাকে আমি শেষ করে দিই। কিন্তু বিজেপি বলছে বা কৌশিক রায় বলছেন যে এগুলো আসলে বাজে কথা, আসলে কথা হলো কংগ্রেস প্রার্থী খুঁজে পাচ্ছে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। মানে নরেন্দ্র মোদী আদর্শে বিশ্বাসী হয়ে, আর হেমন্ত বিশ্ব শর্মা আদর্শ কি শুধু লক্ষ্মীপুরে আছে আদর্শ, আর কি বাকি 6টা আসনে নেই? ওনাদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতায় শিলচরের বিধায়ক একটা মেম্বার উইথড্র করে উনি দেখিয়েছেন। উনি 2টা জেলা পরিষদ উইথড্র করতে সক্ষম হয়েছেন, উনি কিছু করতে পারেননি, এটা মেম্বার উইথড্র করে দেখেছেন। উদারবন্দের বিধায়ক একটা এপি উইথড্র করে দেখিয়েছেন। ওনাদের মধ্যে এটা প্রতিযোগিতা ছিল, প্রতিযোগিতা চলছিল, যার জন্য কাঠিগড়া উইথড্র হয়নি। কাঠিগড়া পারেনি, কারণ কাঠিগড়াতে বিধায়ক নেই। বরখলাতে উইথড্র করতে পারেনি, সেখানে ওনাদের বিধায়ক নেই। আচ্ছা, যে 3 জায়গায় উইথড্র হয়েছে, দলাইতে হয়েছে, দলাইতে ওনাদের বিধায়ক, উদারবন্দে ওনাদের বিধায়ক, আপনার লক্ষ্মীপুরে ওনাদের বিধায়ক, এবং শিলচরে ওনাদের বিধায়ক। শিলচরে কিছু করতে পারেননি। শেষমেশ এটা মেম্বারকে কুমারপাড়া, এটা ও নির্দল মেম্বার, মানে মেম্বারে তো কোনো সিম্বল নেই, উনি এটা মানে নির্দল মেম্বারকে উইথড্র করে উনি সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন যে তিনিও এটা উইথড্র করতে পেরেছেন। এটা ওনাদের মধ্যে এটা মানে কুল ছিল, একটা ফাইট ছিল, এখান থেকে বেশি পারে। সেখানে কৌশিক রায় জয়ী হয়েছেন। আচ্ছা, এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়াটাকে গণতন্ত্রের জন্য আপনি কি ভাবছেন? এটা একটা অশুভনীয় লক্ষণ। আজকে বর্তমানে আসামে যে হিটলারের রাজ চলছে, এবারে যে এই পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই। এই নির্বাচনটা হচ্ছে ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই। এই নির্বাচনটা এটা নয় যে এপি জিতে আসা, জেলা পরিষদ জিতে আসা লড়াই নয়। কংগ্রেস প্রার্থীরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, কংগ্রেস প্রার্থীরা ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই করছেন, কংগ্রেস প্রার্থীরা গণতন্ত্র বাঁচানোর লড়াই করছে। আপনি কোনো প্রমাণ দিতে পারবেন যে
কংগ্রেস প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল? 100%। আমাদের যে ইয়ে রোজলিনা রংপি মার যে আপনার ছিল দিদারকুশ প্রার্থী ছিল, সেই প্রার্থীটাকে আমরা যখন সাথে সাথে খবর পাই যে 15 তারিখে উইথড্র করিয়েছেন, 14 তারিখে, সেই 14 তারিখে সাথে সাথে আমি লক্ষ্মীপুরে যাই। লক্ষ্মীপুরে গিয়ে ওর বাড়িতে যাই, ওর মোবাইল সুইচ অফ, ও বাড়ির মানুষও বলতে পারছে না কোথায়। তারপর থেকে 17 তারিখ অবধি আমরা ওনার কোনো খুঁজে পাইনি, ট্রেস করতে পারিনি আমরা ক্যান্ডিডেট কোথায়। এবং যে দুজন মনোজ গোয়ালা এবং রাহুল পান্ডে, এই দুজন প্রার্থী আমাদেরকে নিজে স্বেচ্ছায় বলেছেন যে দাদা এই জায়গা থেকে ঘরে থাকা অসম্ভব, আমাদের ঘরে এসে রাত্রে নেশাতে বিভিন্ন ধরনের প্রেশার করা হচ্ছে, আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আমাদের বিজনেস বন্ধ করে দেওয়া হবে, আমাদেরকে জেলে পুরে দেওয়া হবে, আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে করা হবে। এইভাবে দাদা আশেপাশের বিজেপি কর্মীরা এসে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন, আপনারা আমাদেরকে 17 তারিখ পর্যন্ত কোনো একটা নিরাপদ স্থানে নিয়ে যান। আমি নিজে ওনাদেরকে নিয়ে এসেছি নিরাপদ স্থানে। এখন কি আছেন আপনার সঙ্গে? নাই, এখন তো ওনারা ফিল্ডে কাজ করছেন। গতকালকে আমার কংগ্রেস অফিসে প্রত্যেকটা আমরা জেলা পরিষদ প্রার্থীদেরকে ফিল্ডে কার জন্য কাজ করছেন? কংগ্রেস দলে কাজ করছেন। আপনি গিয়ে নিজে খবর নিয়ে দেখুন বিন্নাখান্দিতে রাহুল পান্ডে কিভাবে প্রচার করে যাচ্ছে, আপনি গিয়ে দেখুন মনোজ গোয়ালা কিভাবে প্রচার করছেন। আজকে যদি কৌশিক রায় মহাশয় লক্ষ্মীপুরের বিধায়ক, উনার যদি কংগ্রেস প্রার্থীদেরকে দিয়ে ভয় না থাকতো, তাহলে উনি স্বচ্ছ গণতান্ত্রিক অধিকারে থেকে মানুষকে, জনগণকে বঞ্চিত করতেন না। কিন্তু ওনার ভয় ছিল যে নির্বাচনে ওনারা হারবেন, তাই কিভাবে জোর জবরদস্তি এদেরকে আগে থেকেই উইথড্র করে সার্টিফিকেট নিয়ে নেবেন, এটা গণতন্ত্রের জন্য একটা কলঙ্ক অধ্যায়। কিন্তু ওনারা বলছে, কৌশিক রায়রা বলছেন যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন অনেক সময় কাউন্টিং হল থেকে বিজেপি ঘাট ধরে আপনারা বের করে দিয়েছেন, কিন্তু বিজেপি যথেষ্ট ভদ্র, তারা এরকম কিছু করছে না আপনাদের সঙ্গে। আপনি মানে সাংবাদিক হিসেবে আপনাকে বলছি যে আপনি গত পঞ্চায়েত নির্বাচনেও বোধ কাউন্টিং হলে আপনি ছিলেন, বা শিলচরে যারা রাজনীতিতে সঙ্গে জড়িত বিভিন্ন দলের বা প্রশাসনের যারা কর্মচারী আছেন, ওনারা এখনো ভুলেননি যে গত নির্বাচনের পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিংয়ে গোয়ালা পদবীর একজন ডিসির অফিসের কর্মচারীকে কিভাবে কাউন্টিং হলের ভিতর মারপিট করা হয়েছিল, সেটা তো কৌশিকবাবু এখনো ভুলেননি। কংগ্রেস আমলে তো কর্মচারীদেরকে কোনোদিন অত্যাচার করা হয়নি, মারপিট করা হয়নি, তার উপর কোনো ধরনের অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কাউন্টিং হলের ভিতর গোয়ালা পদবী একটা সরকারি কর্মচারীকে, জেলা প্রশাসনের একটা কর্মচারীকে কে মারপিট করেছিল কৌশিকবাবু ভালোভাবে জানা আছে। তো এই যে কিন্তু এই যে আপনাদের এই ভদ্রতার মুখোশ দেখে জনগণ জানেন, এবং ওনারা সমগ্র আসামেই ওনারা ভয়ে এগুলা করছেন। কংগ্রেস দলের সাথে ওনারা সুস্থ গণতন্ত্রে ওনারা বিশ্বাসী না, জনগণকে ভোট দিতে থেকে বঞ্চিত করছেন। আজকে যে জেলা পরিষদ 2টা আসনে সার্টিফিকেট ওনারা নিয়েছেন, এই 2টা জায়গার মানুষ, জনগণ কি চায়, জনগণের মতামতটাই ওনারা দিতে পারলেন না। তো এটা আপনারা ওখানে আঞ্চলিক পঞ্চায়েত কি আপনাদের আছে কয়েকটা? আঞ্চলিক পঞ্চায়েত আছে এখন না, এখন তো ধরুন 12টা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছে। আর যেগুলো থেকে আপনার বাকি যেগুলো থেকে আপনারা লড়তে পারছেন? লক্ষ্মীপুরে এখনো আমাদের আঞ্চলিক পঞ্চায়েত আছে, আমরা টোটাল 8টা এখনো আছে, এবং আমাদের জেলা পরিষদে 2জন প্রার্থী আছেন। কোন কোন জেলা পরিষদ? একটা হচ্ছে আপনার রাহুল পান্ডে বিন্নাখান্দি, এবং দেওয়ান পাদরবন্দে হচ্ছে আমাদের মনোজ গোয়ালা, এবং বিন্নাখান্দি ভুবন হিলে হচ্ছে আমার রাহুল পান্ডে। এই দুটো জেলা পরিষদ আপনাদের আছে, এখন লড়াই হবে, শক্তভাবে লড়াই হবে। আচ্ছা, এখন আপনি একটা জিনিস আমাকে বলুন, লক্ষ্মীপুর ছাড়া তো খালি ধোলাইতে একটা না দুটো। আপনাকে আরেকটা কথা লাস্ট বলে দিই, উনি যে বলছেন কৌশিকবাবু, আমরা যে হোটেলে ওনাদেরকে নিরাপদে আশ্রয় দিয়েছিলাম, সেই হোটেলের যদি সিসি ক্যামেরা ফুটেজ যদি চেক করা হয়, দেখবেন 17 তারিখ উইথড্রয়ের দিন মর্নিংয়ে লক্ষ্মীপুরের বিজেপি কর্মীরা সেই হোটেলের সামনে কেন এসেছিল। হোটেলের সামনে আসতেই পারে, এক দল এসেছিল। আমি এসপি মহোদয়কে, ডিসি মহোদয়কে ফোন করে বলেছি যে আমাদের কর্মীদেরকে, আমাদের প্রার্থীদেরকে আপনারা সুরক্ষিত রাখেন। তারপর এখানে পুলিশ পাঠানো হয়েছিল। আচ্ছা, যারা বন্দী ছিলেন এরা কি এখন আপনাদের সঙ্গে আছেন? হ্যাঁ, সবাই আছেন। আচ্ছা আচ্ছা। তো দর্শকরা, এই যে বিতর্কের আবহে আমরা অভিজিৎ পালের কথাগুলো আপনারা শুনছেন, এবং তিনি কৌশিক রায় যে অভিযোগগুলো এনেছেন এবং সেই অভিযোগগুলোর তিনি জবাব দিয়েছেন তার মতো করে, এবং তিনি বলছেন যে টাকা লেনদেনের বিষয়টা তিনি বলছেন যে সরাসরি যদি কেউ অভিযোগ করে তার বিরুদ্ধে তিনি কেউ সামনে এসে অভিযোগটা করুক, এবং এই চ্যালেঞ্জটা তিনি ছুড়ে দিয়েছেন। কিন্তু আমার এই বিতর্কে
এই যে বিধায়কদের ভূমিকা এবং আপনার ভূমিকায় একটা আমরা তারতম্য লক্ষ্য করছি। অভিযোগের সুর আমরা পাচ্ছি, হয়তো আপনি বললেন সঙ্গে সঙ্গে প্রমাণ দেখাতে পারবো না, সব জিনিস তো প্রমাণে হয় না এগুলো জিনিস। দেখুন, কিন্তু বিধায়কদের মন্তব্য কিন্তু আপনার সম্পর্কে খুব একটা ভালো না। দেখুন, আপনি কিন্তু কোনো বিধায়কের সম্পর্কে কোনো বাজে কথা বলেন, দেখুন, কিন্তু বিধায়কদের কিছু কিছু বক্তব্য আপনার বিরুদ্ধে গেছে। শুনেন, আমি দলীয় সভাপতি হিসেবে দলের প্রত্যেক কংগ্রেস কর্মী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকে নিয়ে আমরা কাজ করি। এখন পর্যন্ত আপনি বরকলা বিধায়কের কোনো মন্তব্য দেখাতে পারবেন না। আপনি কাঠিগড়ার বিধায়কের কোনো এই ধরনের কোনো টাকা পয়সার মন্তব্য ছিল না। কোনো অভিযোগ ওনার এগেনস্টেও আসেনি বা উনিও আমার এগেনস্টে করেননি। তো সরাসরি এইগুলা যারা রটাচ্ছেন, একদল মানে কংগ্রেসের মুখোশধারী বিজেপির স্বার্থান্বেষী বিজেপির লোক, ওনারা কিভাবে একটা কথা বলছি, আমরা সাংবাদিক হিসাবে বা আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা প্রধান বিরোধী দল হিসাবে এইবার পঞ্চায়েত নির্বাচনে আপনাদের ভূমিকাটা আমাদেরকে মোটেই খুশি করে দিই। এটা কিন্তু আমরা সরাসরি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এমন কিছু অনিয়ম বলছি না, ঠিক, আপনারা এমন সময় মতো কাজগুলো করেননি, যার জন্য ঘটনাগুলো ঘটেছে। এটা আমাদের এটা আমি আপনাকে সাংবাদিক হিসেবে অনুরোধ করব যে আপনারা গণতন্ত্র বাঁচানোর লড়াই করুন। এই জন্য তো আপনারা কংগ্রেসের শুনুন, আপনারা যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন আপনারা কংগ্রেস নিয়েই আলোচনা করেছেন। আজকে যখন কংগ্রেস ক্ষমতা নেই, কংগ্রেস যখন দেশের গণতন্ত্র নিয়ে লড়াই করছে, আজকেও আপনারা কংগ্রেস নিয়ে সমালোচনা করছেন। আজকে সরকারের বিরুদ্ধে সরকার যেভাবে আজকে ভারতীয় জনতা পার্টি যেভাবে হিটলারি রাজ চালিয়ে যাচ্ছেন, আজকে যেভাবে সুস্থ গণতন্ত্রকে ওনারা হত্যা করে যাচ্ছেন, সেইগুলো নিয়ে আপনারা আওয়াজ তুলেন। জনগণ আপনাদের পাশে দাঁড়াবে। সাংবাদিক হিসাবে আপনারাও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনারা যদি সবসময় কংগ্রেস দলকে নিয়ে সমালোচনা করেন, বিরোধী দলকেও তো একটা দায়িত্ব পালন করতে হবে। কংগ্রেস দলকে সেটা এবার আপনারা অনেকটাই ব্যর্থ। কংগ্রেস দলকে সমর্থন করুন, কারণ কংগ্রেস দল ব্যর্থ নয়। কংগ্রেস দল একমাত্র বিরোধী দল। এই বিষয়ে কংগ্রেস দলই একমাত্র বিরোধী দল যে আজকের দিনে জনগণের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র বাঁচানোর লড়াই করে যাচ্ছে। সেই দিকে আপনারা একটু সাহায্য করুন, গণতন্ত্রের জন্য সাহায্য করুন, ভারতবর্ষের জন্য সাহায্য করুন। আপনারা এখনো যদি শুধু কংগ্রেসকে নিয়ে যদি দোষারোপ করেন, কংগ্রেসে কে বা কারা সোশ্যাল মিডিয়াতে লেখলো, তার আইডেন্টিটি কি সেটা চেক না করে আপনারা যদি এটাকে সমালোচনা মুখর করে দেন, তাহলে মানে সুস্থ গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ নয়। আজকে আপনি বিজেপিকে কেন প্রশ্ন করেন নাই যে বিজেপি 10 বছর ধরে ক্ষমতায় আছে, বিজেপি গত 5 বছর জেলা পরিষদ আসনে ছিল। একবার ওনারা ইস্তাহার তুলে ধরুন যে গত 5 বছরের জেলা পরিষদে কি কি কাজ করা হয়েছে, কোন জায়গায় গ্রাম কাচার কি উন্নয়ন হয়েছে। না, প্রশ্ন আমি করেছি কালকে যে ওনার বক্তব্যে শেষ থেকে শুরু থেকে শেষ ছিল শুধু কংগ্রেস কংগ্রেস কংগ্রেস। আর কংগ্রেস তো ক্ষমতায় নেই। এই অবস্থায় আপনারা কি করতে পারবেন জেলা পরিষদের নির্বাচনটা? আমরা এখনো 100% মানে আশাবাদী। যদি সুস্থভাবে নির্বাচন যদি সম্পূর্ণ হয়, তাহলে আমরা জেলা পরিষদে আসন দখল করব। জনগণ আমাদের পাশে আছেন। সুষ্ঠুভাবে মানে সুষ্ঠুভাবে যদি হয়, যেভাবে আমরা যদি নির্বাচনে, এটা আমি দেখেছি প্রাক্তন বিধায়ক, শিলচরের বিধায়ক, উনি ওনার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে এর আগে এই ধরনের কোনোদিন দেখেননি। এটা সত্যিই উনি দেখেননি। উনি যদিও অকপট এটা স্বীকার করেছেন, উনি যদিও লাস্টে দিয়ে কংগ্রেসকে দোষারোপ করেছেন, করতে হবে ওনাকে তেলবাজি করতে হবে উনি যে দলে আছেন এখন বর্তমানে, কিন্তু এটাও বলেছেন যে তার আগে কোনোদিন এইভাবে মনোনয়ন প্রত্যাহারটা দেখেননি। এটা সত্যি, স্টেডিং আমরা দেখেছি নির্বাচনের পরে হয়। এবার যে ওনারা ভয় পেয়ে যে মনোনয়নের সময় যে কাণ্ড করলেন, সেটা থেকে আমরা এখনো চিন্তিত যে নির্বাচন কতটুকু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। দর্শকরা, অমিত পাল চিন্তিত যে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা। তো আমরা আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং মানুষ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করুন। তারা যে দলকে ভালোবাসেন, যে দলকে তারা মনে করেন, সেই দলকে তারা ভোট দিন। এটা আমরা চাইছি, এরকম একটা বাতাবরণ আমরা প্রত্যাশা করছি। সেটা আমরাও চাই যে যাকেই ভোট দেব যাতে সুস্থভাবে যাতে ভোট দিতে পারে এবং সুস্থভাবে ওদের কাউন্টিং। জনগণ যাকে চাইবেন উনি চাইলে বিজেপি নেতৃত্ব দেবেন। এটাই কথা, সুন্দর কথা বলেছেন আপনি। এটা গণতন্ত্রের জন্য একটা ভালো সংকেত আপনি যে কথাটা বলেছেন। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি খোলামেলা কথা বলেছেন এখানে স্টুডিওতে এসে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।